ভাবুন আপনি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছেন যাতে আপনি এই পৃথিবীর মানুষকে আপনার কন্ট্রোল করতে চান, তার সাথে মানুষদেরকে এতটাই ভালো বানাতে চান যেন কোনো মানুষই মানুষের সাথে মারামারি হানাহানি না করে একে অপরকে ভালোবেসে বসবাস করে, যা দেখে মনে হয় পৃথিবীটাই একটা স্বর্গ। কিন্তু আপনার অসাবধানতায় যদি সেই যন্ত্রটাই কোনো সাইকোর হাতে পড়ে যায়, তাহলে ভাবুন মানুষের অবস্থা কি হতে পারে। আর সেই যন্ত্রটাকে খোঁজার জন্য যদি আরেক সাইকোকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে বিষয়টা কেমন হবে। আর এমনই মজার গল্প নিয়ে আজ আমরা দেখতে চলেছি 2025 সালের অসাধারণ অ্যাকশন সিনেমা দ্য নেকেড গানের মুভি এক্সপ্লেনেশন। আর এই মুভিতে অ্যাকশনের পাশাপাশি রয়েছে অসাধারণ কমেডি। সো আপনার মন খারাপ থাকলেও এই সিনেমাটি দেখা মাত্র আপনার মন ভালো হয়ে যাবে। তো চলুন বাকি আর কোনো কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় একটা ব্যাংক ডাকাতের দৃশ্য দেখিয়ে, যেখানে ডাকাতেরা ব্যাংকের সমস্ত কর্মচারীদেরকে জিম্মি করেছে। আর অন্যদিকে ডাকাতদের লিডার, যার নাম স্টিফেন, সে ব্যাংকের লকার রুমে এসে 595 নাম্বারের লকার খুলে বিশেষ একটা ডিভাইস বের করে। আর এই ডিভাইসের মধ্যে কি রয়েছে বা স্টিফেন এই ডিভাইস দিয়ে কি করবে সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, অন্যদিকে স্কোয়াডের পুলিশেরা এই খবরটি জানতে পেরে ব্যাংকের বাইরে এসে চারপাশে ঘেরাও করে এবং ভেতরে অ্যাকশন নেওয়ার জন্য তাদের চিপের অনুমতির অপেক্ষায় থাকে। আর তারা যখন এভাবে বাইরে থেকে সাধারণ জনগণকে সামলাচ্ছিল, তখনই একটা বাচ্চা মেয়ে পুলিশের সামনেই নাচতে নাচতে ব্যাংকের ভেতরে যেতে লাগে। আর এই দৃশ্য দেখে পুলিশেরা মেয়েটাকে ব্যাংকের ভেতরে যেতে নিষেধ করে, কিন্তু মেয়েটা কারো কোনো কথাই না শুনে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। আর ডাকাতেরা এই মেয়েটাকে ভিতরে আসতে দেখে যখন জানতে চায় সে এখানে কেন এসেছে, তখন মেয়েটি তার মুখের মাস্ক খোলা মাত্র আমরা দেখতে পাই এটা কোনো বাচ্চা মেয়ে না, বরং ফ্যান নামের একজন স্কোয়াডের পুলিশ অফিসার, যেখানে তার সিবের অনুমতি ছাড়াই এই ডাকাতদেরকে ধরার জন্য বাচ্চা সেজে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছেন। যাই হোক, তখন ডাকাতেরা ফ্যাংকে মারতে গেলে ফ্যাং একে একে ডাকাতদেরকে খুবই হাস্যকর ভাবে মারতে থাকে। আর অন্যদিকে ডাকাতদের লিডার স্টিফেন ব্যাংকের অপোজিট সাইডে এসে কোন এক ব্যক্তির হাতে সেই ডিভাইসটি তুলে দেয়। এদিকে ডাকাতেরা ফ্যাংকে গুলি করতে থাকায় ফ্যাং একে একে তাদেরকে গুলি করে হত্যা করে। আর ফ্যাং এই ডাকাতের হাত থেকে সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে থাকা সমস্ত পুলিশেরা যখন ফ্যাংকে হাত তালে দিয়ে ধন্যবাদ জানায়, তখন সেখানে ফ্যাংয়ের চিপ এসে সবাইকে হাত তালে দিতে নিষেধ করে এবং ফ্যাংকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে সে ডাকাতদেরকে মেরে কুমায় পাঠানোর কারণে উপর মহল থেকে এখন পুলিশ স্টেশন বন্ধ করে দেওয়ার চাপ আসছে। একথা শুনে ফ্যাং তার চিপকে বলে একজন পুলিশ ডাকাতদেরকে মারবে এটাই স্বাভাবিক, এতে পুলিশ স্টেশনে কেন চাপ আসবে। তখন চিপ ফ্যাংয়ের কোনো কথা না শুনে তাকে এই কেস থেকে সরে একটা রোড অ্যাক্সিডেন্টের কেসের দায়িত্ব দেয়, যে কারণে ফ্যাং অনেক মন খারাপ করে চিপের রুম থেকে বের হয়ে এসে প্রায়ত পুলিশদের ছবির সামনে দাঁড়িয়ে থাকে, যেখানে ফ্যাংয়ের বাবার ছবিও রয়েছে। আসলে ফ্যাংয়ের বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিল, যে কারণে ফ্যাংও তার বাবার মতোই একজন সৎ পুলিশ অফিসার হতে চায়। যাই হোক, এখানে ফ্যাং তার বাবার কাছে প্রার্থনা করে তার বাবা যেন তার উপরে গর্বিত হলে তাকে পেঁচা হয়ে দেখা দেয়। আর এরপর ফ্যাং তার টিমের লোকেদের সাথে সেই অ্যাক্সিডেন্ট কেসের তদন্তের জন্য যখন ঘটনাস্থলে আসে, তখন ফ্যাং তার সহকর্মী এডের থেকে জানতে পারে যে লোকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার নাম সাইমন। ফ্যাং তখন সাইমনের গাড়ির চারপাশ চেক করলে সেখানে একটা টাইগারের লোগো লাগানো ম্যাচ বক্স দেখতে পায়। আর এরপর সে যখন জায়গাটা আরো ভালো করে দেখে, তখন তার কাছে এই কেসটিকে একটা সুসাইড বলে মনে হয়, কেননা সাইমন তার গাড়ি নিয়ে নদীতে পড়ে যাওয়ার আগে গাড়ির ব্রেক থামানোর কোনো চেষ্টাই করেনি। আর এরপর ফ্যাং যখন পুলিশ স্টেশনে আসে, তখন ব্রান্স নামের একজন ডিটেকটিভ ফ্যাংয়ের কাছে এসে সাহায্য চেয়ে বলে সে এই ব্যাংক ডাকাতের মামলা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে সমস্ত ডাকাতেরা ডাকাতি করতে এসেছিল তারা কেউই কাউকে চিনত না, এমনকি তারা জানতো না তারা কার হয়ে কাজ করছে। কেননা ডাকাতেরা যার কথা মতো ডাকাতি করতে এসেছিল সে তাদেরকে বলেছিল তারা এখানে ডাকাতি করে যে টাকা পাবে এখান থেকে যেন সেগুলো নিয়ে নেয়। আর এই কথা শোনা মাত্র ফ্যাং বুঝতে পারে নিশ্চয়ই ডাকাতদের লিডার টাকার পরিবর্তে অন্য কোনো জিনিস ব্যাংকের লকার থেকে নিতে এসেছিল। আর সেই জিনিসটা কি ছিল তাদের সেই বিষয়টি জানতে হলে সেই ঘটনাস্থলে উপস্থিত থাকা কোন এক ডাকাতকে ধরে জিজ্ঞাসা করতে হবে। আর তারা যখন এই বিষয়ে আলোচনা করছিল, তখন ফ্যাংয়ের একজন সহকর্মী ফ্যাংকে জানায় তার সাথে একজন মহিলা দেখা করতে চাইছে। তখন ফ্যাং সেই মহিলার সাথে দেখা করতে আসলে জানতে পারে ইনি হলো সাইমনের বোন, যার নাম বেথ। আর এখানে ফ্যাং বেথকে প্রথম দেখি পছন্দ করে ফেলে। আসলে ফ্যাং এর ওয়াইফ অনেক আগে মারা গেছে, কিন্তু তারপরও সে আর কোনো বিয়ে করেনি। যাই হোক, এখানে বেথ ফ্যাং এর কাছে সাইমনের কেসের তদন্ত সম্পর্কে জানতে চাইলে ফ্যাং বলে সাইমনের গাড়ির ভিতর থেকে পাওয়া সমস্ত এভিডেন্স অনুসারে এটি একটি সুসাইড কেস বলে মনে করা হচ্ছে, তাই সে যদি এই কেসে কোনো সন্দেহজনক তথ্য পায় তাহলে সে তাকে জানাবে। আর একথা শুনে বেথ বলে তার ভাই সাইমন সুসাইড করেনি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেননা গতকাল রাতে সাইমন তাকে ফোন করে বলেছিল সে একটা সমস্যার মধ্যে পড়েছে এবং সে আজ সকালে তার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু দেখা করার আগেই হঠাৎ করে এমন মৃত্যু হলো। আর এখানে ফ্যাং বেদের থেকে জানতে পারে সাইমন রিচার্ড নামের কোন এক ধনী ব্যক্তির কোম্পানিতে প্রোগ্রামের কাজ করত, যে কোম্পানিতে মূলত ইলেকট্রিকের গাড়ি তৈরি করা হয়। তাই বেতের ধারণা ফ্যাং রিচার্ডের সাথে দেখা করলেই সাইমনের খুনের আসল রহস্য জানতে পারবে। আর এই বলে বেত তার ভিজিটিং কার্ড ফ্যাংকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ফ্যাং এখন বেতের থেকে সমস্ত তথ্য পাওয়ার পর সাইমনের কেসটিকে সিরিয়াসলি ভাবে তদন্ত করার জন্য যখন রিচার্ডের সাথে দেখা করতে আসে, তখন আমরা দেখতে পাই এই রিচার্ড আর কেউই নয়, সে হলো সেই ব্যক্তি যাকে স্টিফেন মানে সে ডাকাতদের লিডার ব্যাংক থেকে চুরি করা সেই ডিভাইসটি দিয়েছিল। যাই হোক, এখানে রিচার্ড
ফ্র্যাঙ্ককে দেখা মাত্র চিনে ফেলে এবং রিচার্ড ফ্র্যাঙ্ককে ব্যাংকের ডাকাতদেরকে মারার জন্য একজন বীর বলে সম্মান করে। তখন ফ্র্যাঙ্ক রিচার্ডের সাথে বিভিন্ন কথা বলার পর সাইমন সম্পর্কে যখন জিজ্ঞাসা করে তখন রিচার্ড বলে সাইমন তার কোম্পানির খুবই ভালো একজন ইঞ্জিনিয়ার ছিল, যে কারণে সে সাইমনের এই অকাল মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে। আর এই বলে রিচার্ড যখন সিগারেটে আগুন ধরায় তখন ফ্র্যাঙ্ক লক্ষ্য করে রিচার্ডের হাতে যে ম্যাচ রয়েছে সে একই ম্যাচ বক্সে সাইমনের গাড়িতে পেয়েছিল। আর এই বিষয়টি ফ্র্যাঙ্কের কাছে সন্দেহজনক মনে হলে সে যখন রিচার্ডকে এই ম্যাচ বক্স সম্পর্কে জিজ্ঞাসা করে তখন রিচার্ড বলে এই ম্যাচ বক্সের টাইগার লোগোটা তার পার্সোনাল লোগো, আর তার এই ম্যাচ বক্স শুধুমাত্র তার নাইট ক্লাবে আসা অতিথিরাই ব্যবহার করে থাকে। আর এই বলে রিচার্ড ফ্র্যাঙ্ককে তার নাইট ক্লাবে আসার আমন্ত্রণ জানায়। তখন ফ্র্যাঙ্ক রিচার্ডের সাথে কথা বলে সেরকম কোনো তথ্য না পাওয়ায় সেখান থেকে চলে আসে। আর তখন রিচার্ড কাউকে ফোন করে ফ্র্যাঙ্ককে কিছু একটা গিফট করতে বলে। যাই হোক, এর পরের দিন ফ্র্যাঙ্ক যখন পুলিশ স্টেশনে আসে তখন সে দেখতে পায় রিচার্ড তার জন্য একটা ইলেকট্রিকের গাড়ি উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছে। তখন ফ্র্যাঙ্ক সেই গাড়িটি চালাতে লাগলে প্রথম দিনে সে পুলিশ স্টেশনের দেয়াল ভেঙে ফেলে। আর এরপর থেকে ফ্র্যাঙ্ক এই গাড়িটিকেই সবসময়ের জন্য ব্যবহার করতে থাকে। এদিকে ব্রাঞ্চ সেই ব্যাংকের ডাকাতি করা ডাকাতদের মধ্যে একজনকে ধরে এনে ফ্র্যাঙ্ককে খবর দেয়। তখন ফ্র্যাঙ্ক সেই ডাকাতদের কাছে এসে যখন তাদের মালিকের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সেই লোকটি বলে সে কোনো ডাকাতিই তো করেনি। তখন ফ্র্যাঙ্ক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে যখন সেই ব্যক্তির ছবি দেখায় তখন ওই লোকটি সবকিছু স্বীকার করে বলে আমাদেরকে যে ব্যাংক ডাকাতি করার জন্য কন্ট্যাক্ট দিয়েছিল সে আমাদেরকে বলেছিল আমরা যেন ইচ্ছা মতো ব্যাংকে থেকে টাকা নিয়ে নেই এবং তার বিনিময়ে আমরা যেন তাকে একটা সেফটি ভল্ট বের করে দিই। আর লোকটির মুখ থেকে এই কথা শুনে ফ্র্যাঙ্ক যখন সেদিনে সেই 595 নাম্বার লকারের ছবি বের করে তখন এর এই লকার নাম্বারের মালিকের নামের তালিকা বের করলে জানতে পারে এই 595 নাম্বার লকারের মালিক আর কেউ নয়, সে হলো সাইমন। আর এ কথা শুনে ফ্র্যাঙ্ক বুঝতে পারে এই ডাকাতি কেসের সাথে সাইমনের মৃত্যুর খুব গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে রিচার্ড কিছু বিলিয়নিয়ারদেরকে নিয়ে গোপন একটা মিটিং এ বসে বলে মানুষেরা দিন দিন পৃথিবীটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাই সে এই মানুষদের থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যা ফ্রিকোয়েন্সির মাধ্যমে মানুষের মস্তিষ্ককে হিংস্র করে তোলা যায়। আর সে তার এই ডিভাইসটিকে এক্সপেরিমেন্ট করার জন্য একটা কমিউনিটি সেন্টারে থাকা মানুষদের উপর চালিয়েও দিয়েছিল, যে কারণে সেখানে থাকা মানুষেরা মুহূর্তের মধ্যেই এতটা হিংস্র হয়ে গিয়েছিল যে তারা একে অপরের সাথে মারামারি করছিল। মানে বুঝতে পারছেন এই ডিভাইসটা কতটা ভয়ঙ্কর। যাই হোক, রিচার্ড এখন চাইছে সেই ডিভাইসের ফ্রিকোয়েন্স মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে এবং সমস্ত মানুষদেরকে হিংস্র করে তুলবে, যার ফলে একজন মানুষ অন্য মানুষকে মেরে ফেলবে। আর এভাবেই সে পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলতে চায়। আর যে সময় সে মানুষের উপর হত্যাযজ্ঞ চালাবে ঠিক সেই সময় সে তার টিমের লোকেদেরকে নিয়ে একটা বাংকারে লুকাবে যেখানে এই ফ্রিকোয়েন্স তার কাছে অব্দি না পৌঁছায়। আর যখনই পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের সাথে মারামারি করে মারা যাবে তখন সেও তার লোকেরা আবারও নতুন করে এই পৃথিবীটা গড়ে তুলবে। এখানে একটা জিনিস ভাবুন, কি লেভেলের সাইকেল এই ধরনের চিন্তা মাথায় আসে। যাই হোক, রিচার্ড যখন এই সমস্ত কিছু সেই লোকেদেরকে বলছিল তখন সেখানে থাকা বিলিয়নেরাও রিচার্ডের এই সাইকো আইডিয়ার সমর্থন করে। অন্যদিকে ফ্যান সাইমনের সম্পর্কে জানার জন্য রিচার্ডের নাইট ক্লাবে আসে, কেননা সাইমন যেখানে মারা গিয়েছিল সেখান থেকে রিচার্ডের এই নাইট ক্লাব মাত্র আধা কিলোমিটার দূরে ছিল। আর সাইমনের কাছে যেহেতু সেই ম্যাচ বক্স ছিল তাই হতে পারে সাইমন তার মৃত্যুর আগে এই নাইট ক্লাবে একবার হলে এসেছিল। আর এই সবকিছুই ভেবে ফ্র্যাঙ্ক যখন রিচার্ডের নাইট ক্লাবের ভিতরে এসে সেখানকার একজন মদ বিক্রেতার কাছে সাইমনের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সেই লোকটি ফ্র্যাঙ্ককে সাইমনের বিষয়ে কোনো কিছুই বলতে চায় না, কেননা এই লোকটির ভাইকেও ফ্র্যাঙ্ক গুলি করে হত্যা করেছিল। আর এই বলে লোকটি ফ্র্যাঙ্ককে কোনো তথ্য দিতে না চাইলে ফ্র্যাঙ্ক লোকটিকে প্রচন্ড মারে, যে কারণে লোকটি তখন বাধ্য হয়ে বলে সাইমন তার মৃত্যুর আগের দিন রাতে এই বারে বসে কারোর সাথে কথা বলেছিল। আর এ কথা শোনো মাত্রই ফ্র্যাঙ্ক এখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে লোকটি ফ্র্যাঙ্ককে পাশে থাকা একটা সিসি ক্যামেরার কন্ট্রোল রুম দেখিয়ে বলে রিচার্ড তার গার্ডদের মাধ্যমে রুমটিকে বিশেষ নজরদারিতে রাখায় সে চাইলেও এখন সেখানে যেতে পারবে না। কিন্তু তারপরও ফ্র্যাঙ্ক কোনো কিছুই না মেনে যখন ধীরে ধীরে সেই রুমটির কাছে যেতে লাগে তখন তার সাথে সাইমনের বোন বেথের দেখা হয়। আর ফ্র্যাঙ্ক এখানে বেথকে দেখে যখনই জানতে চায় সে এখানে কেন এসেছে তখন বেথ বলে সে এখানে তার ভাইয়ের মৃত্যুর রহস্য জানতে এসেছে। আর তারা যখন এ নিয়ে কথা বলছিল তখনই রিচার্ড তাদের কাছে আসে। তখন ফ্র্যাঙ্ক রিচার্ডের কাছে এইবারের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায়, কিন্তু রিচার্ড তাদের ক্লায়েন্টের সেফটির কথা বলে ফ্র্যাঙ্ককে সেই ফুটেজ দেখাতে অসম্মতি জানায়। আর এখানে রিচার্ড ফ্র্যাঙ্কের সাথে কথা বলতে বলতে তার পাশে বেথকে দেখে বেথের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বেথের নাম জানতে চায়। তখন ফ্র্যাঙ্ক রিচার্ডকে বেথের একটা নিকনেম বলে আর রিচার্ড তখন বেথকে সেই নিকনেম ধরে ডাকে এবং বেথের সাথে ড্রিঙ্কস করার জন্য টেবিল সাজাতে থাকে। আর এই সুযোগে বেথ ফ্র্যাঙ্ককে সমস্ত ফুটেজ কালেক্ট করার জন্য পাঠিয়েছে সে রিচার্ডকে বিভিন্ন কথা বলার মাধ্যমে ব্যস্ত রাখে। আর ফ্র্যাঙ্ক তখন সিকিউরিটি গার্ডদেরকে মেরে সিসিটিভি কন্ট্রোল রুমে আসতে দেখতে পায় সেখানে আরো দুজন সিকিউরিটি রয়েছে, যে কারণে ফ্র্যাঙ্ক সেই সিকিউরিটি গার্ডদেরকে মারতে থাকে। কিন্তু তখন আরো বেশ কিছু সিকিউরিটি গার্ড ফ্র্যাঙ্ককে মারতে আসায় ফ্র্যাঙ্ক একে একে তাদেরকে মারতে থাকে। এদিকে স্টিফেন যখন একটা গার্ডের থেকে জানতে পারে ফ্র্যাঙ্ক ভেতরে ঢুকে সবাইকে মারছে এজন্য সেই কথাটা রিচার্ডকে জানায়। আর এই সবকিছু বুঝতে পেরে বেথ রিচার্ডকে এখানে আটকে রাখার জন্য তার মনে যা আসে তাই বলে গান গাইতে থাকে। তখন রিচার্ড বেথের এই আবল তাবল গানে অনেক পছন্দ করে সেখানেই বসে শুনতে থাকে। আর এই গানগুলো এতটাই ফানি যে আপনি একবার শুনলে হাসতে বাধ্য হবেন। যাই হোক, এদিকে ফ্র্যাঙ্ক একা একে গার্ডদের
তাদেরকে মেরে যখন সাইমন সেই ভিডিওটি বের করে তখন সেই ভিডিওটি দেখার আগে পরপর 2টা অ্যাড চলে আসে, যে কারণে ফ্যাং প্রচন্ড রেগে যায়। আর এরপর অ্যাড শেষে যখনই সেই ভিডিওটি প্লে হয় তখন ফ্যাং দেখতে পায় সাইমন তার মৃত্যুর আগের দিন রাত্রে এবার এসে রিচার্ডের সাথে কোন একটা বিষয় নিয়ে কথা বলেছিল। আর যখন রিচার্ড সেখান থেকে চলে গিয়েছিল তখন সাইমন সেখানে বসে রাইলি নামের একজন সাংবাদিককে কিছু বলেছিল। আর ফ্যাং যখন এই ভিডিওটি দেখছিল তখন সে লক্ষ্য করে সিকিউরিটিরা তাকে ধরার জন্য আসছে, যে কারণে সে সম্পূর্ণ ভিডিও না দেখে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ফ্যাং এর চিফকে যখন এই বিষয়টি ফোন করে জানানো হয় তখন চিফ রিচার্ডের মতো এত বড় লোকের বিরুদ্ধে তাকে না জানে তদন্ত করার জন্য প্রচন্ড রেগে যায়, যে কারণে সে ফ্যাংকে তার বাড়িতে আসতে বলে। আর কিছুক্ষণ পরে ফ্যাং তার চিফের সাথে দেখা করে সমস্ত ঘটনা বলে যে রিচার্ড সাইমনের হত্যার সাথে জড়িত তো আছেও, এছাড়াও সে ওই ব্যাংক ডাকাতের সাথেও জড়িত। কিন্তু চিফ ফ্যাং এর কোনো কথাই না শুনে ফ্যাংকে 2 সপ্তাহের জন্য চাকরি থেকে বরখাস্ত করে। আর এই কথা শোনা মাত্রই ফ্যাং তার চিফের উপর প্রচন্ড রেগে যায় এবং তার বাড়িতে আসলে দেখতে পায় বেথ তার সাথে দেখা করার জন্য এসেছে। এখানে বেথ ফ্যাং এর থেকে জানতে চায় সে ওই সিসি ক্যামেরায় কি দেখেছিল, কিন্তু ফ্যাং আরো ক্লান্ত থাকায় বেথকে সে ওই ভিডিও সম্পর্কে কিছুই বলে না। তখন বেথ ফ্যাং এর থেকে সে কথাটি জানার জন্য ফ্যাং এর সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর ফ্যাং যেহেতু বেথকে প্রথম দেখাতে ভালোবেসেছিল এজন্য সে বেথের কথায় গলে গিয়ে বেথকে তার রুমের ভিতরে নিয়ে আসে। অন্যদিকে রিচার্ড ফ্যাংকে ফলো করার জন্য স্টিফেনকে ফ্যাং এর পিছে পাঠিয়ে দিয়েছিল, যে কারণে স্টিফেন এখন দূরবীনের সাহায্যে ফ্যাং এর বিল্ডিং এর অপোজিট সাইড থেকে ফ্যাং এর উপর নজর রাখছে। আর এখানে বেথ ফ্যাং এর থেকে জানতে পারে ফ্যাং এর ওয়াইফ অনেক আগে মারা গেছে, যে কারণে সে আর কোনো বিয়ে করেনি। আর তারা বিভিন্ন কথা বলতে বলতে যখন জানালার পর্দা লাগিয়ে দেয় তখন স্টিফেন তাদেরকে দেখতে না পাওয়ার কারণে যখন তার কাছে থাকা ইনফ্রারেড বাইনোকুলার দিয়ে নজর রাখে তখন সে দেখতে পায় ফ্যাং এসব কিছু একটা করছে। আর এই দৃশ্য দেখে স্টিফেন পুরাই শকড হয়ে যায়। আসলে ব্যাপারটা হলো বেথ ফ্যাং এর বাসার নোংরা দেখতে পেয়ে যখন সবকিছু পরিষ্কার করছিল তখন স্টিফেন বাইনোকুলারে এরকমটাই দেখছিল। যাক, এদিকে ফ্যাং ও বেথ এবার কথা বলতে বলতে সত্যি একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। আর এরপর ফ্যাং তার 2 সপ্তাহ ছুটি কাটানোর জন্য বেথকে একটা বরফ অঞ্চলে চলে আসে। আর এখানে দুজন খুবই এনজয় করে। আর এরপর ফ্যাং ছুটি শেষে সাইমনের কেসের তদন্তের জন্য রাইলি নামের সেই সাংবাদিকের বাড়িতে আসলে দেখতে পায় এই বাড়ির দরজা অটোমেটিক খোলা রয়েছে, যে কারণে ফ্যাং রাইলি বলে ডাকতে ডাকতে যখন সেই রুমের ভেতরে ঢোকে তখনই তার পায়ে রক্ত লেগে যায়। কিন্তু ফ্যাং এর রক্তকে মদ মনে করে রাইলিকে খুঁজতে থাকলে লক্ষ্য করে সেখানে একটা পেপার ও রক্ত মাখা চাকু রয়েছে। আর সেই পেপারে লেখা রয়েছে আমাকে তুলে নাও। আর এই লেখাটা দেখে ফ্যাং কোনো কিছুই না ভেবেই বোকার মতো চাকুটা হাতে তুলে নেয়। আর এরপর একটা রেকর্ডার ও একটা পেপার দেখতে পায় যেখানে লেখা ছিল যে তুমি তোমার নাম বলো এবং এটা বলো যে এই কাজটা আমি করেছি। আর এই লেখা পরে ফ্যাং সত্যি সত্যি সেই রেকর্ডারে তার নাম বলে এবং সে বলে এই কাজটি আমি করেছি। আর এই ভয়েস রেকর্ডের পর ফ্যাং যখন পাশের একটা রুমে রাইলিকে খুঁজছিল তখন সে দেখতে পায় রাইলির রক্তমাখা লাশ পড়ে রয়েছে। আর এই দৃশ্য দেখে ফ্যাং এবার বুঝতে পারে তার হাতে থাকা চাকু দিয়ে রাইলিকে হত্যা করা হয়েছে এবং তাকে ফাঁসানো হয়েছে, যে কারণে ফ্যাং নিজেকে বাঁচানোর জন্য রাইলির বডিটাকে ধরে যখন লুকাতে যায় তখন রুমের উপরে ফ্যান চলতে থাকার কারণে রাইলির বডি থেকে মাথাটা আলাদা হয়ে যায়। আর তখন সেখানে 2 জন পুলিশ চলে আসায় ফ্যাং ভয়ে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে আসে এবং সে তার গাড়িতে বসে গাড়িটিকে ভয়েসের মাধ্যমে এখান থেকে চলে যেতে বলে। আর বেশ কিছুটা রাস্তা আসার পর ফ্যাং এর গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যায় এবং রিচার্ড ফ্যাংকে গাড়ির মনিটরের ভিডিও কলে বলে ফ্যাং আমি তোমার গাড়ির কন্ট্রোল নিয়ে নিয়েছি। আর এই কথা শুনে ফ্যাং এবার স্পষ্ট বুঝতে পারে রিচার্ড এভাবেই সাইমনকে হত্যা করেছে, কেননা সাইমন যে গাড়ি ব্যবহার করেছিল সেটা রিচার্ডের কোম্পানির গাড়ি ছিল, যে কারণে রিচার্ড খুবই সহজেই সাইমনের গাড়ির কন্ট্রোল নিয়ে নিয়েছিল এবং লেকের পানিতে ফেলে তাকে মেরে ফেলেছিল। আর এই কথাটা ফ্যাং যখন রিচার্ডকে বলে তখন রিচার্ড ফ্যাং এর কাছে সাইমনের হত্যার বিষয়ে স্বীকার তো করেই, তার সাথে সে এটা বলে যে সেই রাইলিকে হত্যা করেছে আর এখন সে ফ্যাংকেও সাইমনের মতোই হত্যা করবে। আর এই বলে রিচার্ড ফ্যাং এর গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিয়ে বলে ফ্যাং তোমার জন্য আফসোস হচ্ছে যে তুমি জানতেই পারবে না আমি আগামী নববর্ষে কি করতে যাচ্ছি। তখন ফ্যাং গাড়ির সামনের গ্লাসে গুলি করে গ্লাস ভেঙে যখন বাইরে বের হতে লাগে তখন রাস্তায় এক বেলুন বিক্রেতার বেলুন তার গাড়ির ভেতরে আসার কারণে সে গাড়ি থেকে বের হতে পারে না। আর কিছুক্ষণ পরেই তার গাড়িতে একটা মৌসাকের সাথে ধাক্কা লাগে, যে কারণে সমস্ত মৌমাছি তার গাড়িতে ঢুকে তাকে কামড়াতে থাকে। আর এভাবে ফ্যাং এর গাড়ি যখন চলছিল তখন 2 জন ওয়ার্কার গাড়ির গ্লাস হাতে নিয়ে রাস্তা পার হতে লাগলে সেই গাড়ির গ্লাসটি এসে ফ্যাং এর গাড়িতে পরে সেট হয়ে যায়, যে কারণে ফ্যাং তখন আরো অনেক হতাশ হয়ে গাড়ির ভেতরে থাকা মনিটরের টাচ স্ক্রিনে আবল তেমন টাচ করতে থাকে। আর তখন একটা ভার্চুয়াল সিস্টেম চালু হয়ে যাওয়ায় গাড়ির দরজা অটোমেটিক খুলে যায়, যে কারণে ফ্যাং গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করে। আর এরপর ফ্যাং তার সহকর্মী এডকে ফোন করে সমস্ত কিছু জানায় যে সাইমনকে কিভাবে হত্যা করা হয়েছিল। তখন এডোল্ডা ফ্যাংকে বলে রাইলিকে হত্যা করার অপরাধে তোমাকে চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং এর সাথে অ্যারেস্ট করার আদেশ দেওয়া হয়েছে
এমনকি তোমার কারণে পুলিশ ফান্ডিং বন্ধ হওয়ায় পুলিশ স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছু শুনে ফ্যাং আটকে বলে, আমার কারণে যেহেতু পুলিশ স্টেশন বন্ধ হয়েছে তাই আমি এই সবকিছু ঠিক করে দেবো। আর এই বলে ফ্যাং ফোন কেটে দিয়ে সেই ফোনটি ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়, যেন তাকে কেউই লোকেশন ট্র্যাক করে ধরতে না পারে। আর এরপর ফ্যাং বেতের বাড়িতে আসে এবং বেতকে সমস্ত ঘটনা খুলে বলে যে তাদেরকে যেভাবেই হোক রিচার্ডকে ধরতেই হবে, কেননা রিচার্ড নববর্ষের দিন কিছু একটা করতে যাচ্ছে। আর এই কথা শুনে বেত বলে সাইমন তার মৃত্যুর আগে তাকে এমন একটা কথাই ফোনে বলেছিল যে বিষয়টা সে ফ্যাংকে বলেনি। আসলে সাইমন সেদিন তাকে বলেছিল সে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যে ডিভাইসের দ্বারা মানুষের মস্তিষ্কে শান্ত রাখা যায়, কিন্তু সাইমনের ভয় ছিল এই ডিভাইসের দ্বারা মানুষকে যেমন শান্ত রাখা যায় তেমনই আবার পশুর মতো হিংস্র করে তোলা যায়। আর কেউ একজন তার থেকে এই ডিভাইসটি নেওয়ার পরিকল্পনা করছে। এজন্য সাইমন বেতকে আরো বলেছিল তার এই আবিষ্কারের ফলে যদি কখনো তার কিছু একটা হয়ে যায় তাহলে বেত যেন সেই ডিভাইসটা ধ্বংস করে দেয়। আর এই কথা শুনে ফ্যাং বেতকে ভুল বুঝে বলে, তাহলে তুমি কি এই কারণে আমার সাথে সম্পর্ক করেছো এবং মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার থেকে সেই ডিভাইসের সমস্ত তথ্য নিতে চেয়েছো? আর এই কথা শুনে বেত অনেক কষ্ট পায় এবং সে ফ্যাংকে বোঝায় সে প্রথমত এই ডিভাইসের জন্য তার সাথে মিশলেও সে এখন তাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু ফ্যাং বেতের কোনো কথা না শুনে বেতের বাড়ি থেকে চলে আসে। আর এরপর ফ্যাং এডকে আবারও ফোন করে প্ল্যান করে যে তারা কিভাবে রিচার্ডের অ্যাসিস্ট্যান্ট স্টিফেনকে ধরবে, কেননা স্টিফেনকে ধরতে পারলেই রিচার্ডের ব্যাপারে সমস্ত গোপন তথ্য পাওয়া যাবে। যে কারণে ফ্যাং ও এড মিলে স্টিফেনের গাড়িতে ধোঁয়া ছেড়ে তাকে অজ্ঞান করে অপহরণ করে। আর এবার স্টিফেনের যখন জ্ঞান ফেরে তখন সে জানতে পারে সে 3 দিন যাবৎ হসপিটালে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। যাই হোক ফ্যাং তখন স্টিফেনের কাছে রিচার্ডের প্ল্যান সম্পর্কে জানতে চাইলে স্টিফেন ফ্যাংকে কোনো কিছুই বলতে চায় না। যে কারণে ফ্যাং স্টিফেনকে জেলখানার কয়েদিদের জেলের জীবনের হিস্ট্রি বলে ভয় দেখায়। আর এসব কিছু শুনে স্টিফেন ভয়ে ফ্যাংকে সমস্ত ঘটনা বলে যে রিচার্ড নববর্ষের দিন একটা বক্সিং স্টেডিয়ামের রিং এর বলের উপর বিশেষ একটা ডিভাইস রেখে ফ্রিকোয়েন্সির মাধ্যমে সমস্ত মানুষদেরকে মেরে ফেলতে চাইছে। আর এই সব কিছু শুনে ফ্যাং তার লোকেদেরকে বলে তারা কি স্টিফেনের কথা রেকর্ড করেছে। আর এই কথা শোনা মাত্রই ফ্যাং এর লোকেরা রিমোটের সাহায্যে সেই রোবট সমস্ত দেয়াল সরিয়ে ফেলে। আর তখন আমরা দেখতে পাই এটা আসলে কোনো হসপিটাল নয় বরং পুলিশ স্টেশন। আসলে স্টিফেনের কাছ থেকে সমস্ত কথা বের করার জন্যই এরকম নাটকটা করা হয়েছিল। যাই হোক এরপর ফ্যাং যখন সেই রেকর্ড নিয়ে সেখান থেকে চলে আসতে লাগে তখন ফ্যাংকে সাহায্য করা বার্নস নামে সেই মহিলা পুলিশ স্টিফেনের থেকে জোর করে তথ্য বের করার কারণে ফ্যাংকে অ্যারেস্ট করে এবং সেও তার লোকেদেরকে দিয়ে এই রুমের পর্দা সরালে আমরা দেখতে পাই এটা কোনো পুলিশ স্টেশন নয়। ফ্যাং তখন বার্নসের কাছে জানতে চায় সে এত কম সময়ের মধ্যে এই রুমটাকে চেঞ্জ করলো কিভাবে। তখন বার্নস বলে সে কিছু ঠিকাদারদেরকে লাইসেন্স বাতিল করার ভয় দেখিয়ে এই রুমটাকে এভাবে সাজিয়েছে। আর এই কথা শুনে ফ্যাং তার লোকেদেরকে দিয়ে বার্নের এই কথাগুলো রেকর্ড করে এবং আবারও এই রুমের পর্দা সরালে আমরা দেখতে পাই ফ্যাং তার লোকেদেরকে দিয়ে হলোগ্রামের মাধ্যমে এই রুমটিকে সাজিয়েছিল। মানে বুঝতেই পারছেন কেউ কারো থেকে পোল্ট্রি বাস কম নয়। যাই হোক তখন একজন পুলিশের কর্মকর্তা এসে বার্নসকে অ্যারেস্ট করে এবং ফ্যাংকে ছেড়ে দেয়। আর এরপর ফ্যাং এডকেনে সেই বক্সিং স্টেডিয়ামে যায় এবং এই ফ্রিকোয়েন্সি যেন তাদের কানে না লাগে এজন্য তারা বিশেষ ধরনের ইয়ারফোন কানে লাগায়। অন্যদিকে বেত খুবই সুন্দর করে সেজে গুজে রিচার্ডের সাথে দেখা করে এবং সুযোগ বুঝে সে যখন তার কাছে থাকা পিস্তল দিয়ে রিচার্ডকে গুলি করে মারতে যায় তখন সে দেখতে পায় তার পিস্তলে কোনো বুলেট নেই। আর তখন রিচার্ড তার হাতে থেকে বুলেট ফেলে দেয়। আসলে রিচার্ড অনেক আগেই জেনেছিল যে বেত সাইমনের বোন। আর এরপর রিচার্ড বেতের কাছে লুকিয়ে রাখা সমস্ত অস্ত্র বের করে এবং বেতের হাত মুখ বেঁধে রাখে। এদিকে ফ্যান যেহেতু স্টিফেনের থেকে আগে জানতে পেরেছিল সেই বিশেষ ডিভাইসটি স্টেডিয়ামের রিং এর বলের উপরে রাখা হয়েছে এজন্য সে দ্রুত অ্যাডের সাহায্যে সেই বলের কাছে যেতে লাগে। এদিকে খেলা শুরু হয়ে যায় কিন্তু দর্শকেরা এই খেলা দেখে খুব একটা এনজয় করতে না পেরে বোরিং হয়ে বসে থাকে। অন্যদিকে ফ্যান সেই বলের ভিতর থেকে ডিভাইসটি বের করতে গেলে একটা সিনে তার প্যান্ট বেজে গিয়ে প্যান্ট খুলে যায়। আর দর্শকেরাও যেহেতু বোরিং ছিল যে কারণে তারা খেলা দেখা বাদ দিয়ে ফ্যানকে উলঙ্গ দেখে এনজয় করতে থাকে। আর রিচার্ড টিভিতে এই দৃশ্য দেখে ফ্যানকে মারার জন্য তার গার্ডদেরকে পাঠিয়ে দেয়। এদিকে ফ্যান পুরো রকমের সেই ডিভাইসটি নিয়ে যখন নিচে নেমে আসে তখন রিচার্ডের গার্ডেরা তাকে আক্রমণ করলে ফ্যান অসাধারণভাবে সেই গার্ডদেরকে মারতে থাকে যা দেখে দর্শকেরা অনেক এনজয় করে। আর এরপর ফ্যান ডিভাইসটি নিয়ে রিং থেকে বের হয়ে আসলে দেখতে পায় এই ডিভাইসের টাইম সেট করে রাখা হয়েছে যে কারণে ফ্যান এর সাথে আলোচনা করতে থাকে যে তারা কিভাবে এই ডিভাইসের থাকা টাইম বন্ধ করে দেবে। তারা হলো আর কিছুক্ষণের মধ্যেই সেই ফ্রিকোয়েন্সি সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং একজন আরেকজনকে মারতে থাকবে। আর তারা যখন এই নিয়ে আলোচনা করছিল তখনই রিচার্ড তার গার্ডদেরকে নিয়ে ফ্যাং এর কাছে এসে সেই ডিভাইসটি চায় কিন্তু ফ্যাং রিচার্ডকে এই ডিভাইসটি গুলি করে ভেঙে ফেলার ভয় দেখায়। কিন্তু এর ফলে রিচার্ড ভয় তো পাই না বরং সে তার হাতে থাকা রিমোটের মাধ্যমে সেই ডিভাইসটির ফ্রিকোয়েন্সি চালু করে দেয় যে কারণে স্টেডিয়ামে থাকা সমস্ত মানুষ মুহূর্তের মধ্যেই একে অপরকে মারতে থাকে। আর সে লোকগুলো একে অপরকে মারতে মারতে ফ্যাং এর কাছে চলে আসায় এক ব্যক্তির সাথে ধাক্কা লেগে ডিভাইসটি
পড়ে যায়। তখন ফ্যান ডিভাইসটি তুলতে গেলে তার আগে রিচার্ড ডিভাইস নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তখন ফ্যান রিচার্ডকে খোঁজার জন্য বাইরে আসলে দেখতে পায় রিচার্ড তার লোকেদেরকে নিয়ে বাইকে করে সেখান থেকে পালাচ্ছে। আর বেশ কিছুটা দূরে আসার পর রিচার্ড তার ডিভাইসের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে সাধারণ মানুষদেরকে ফ্যানের দিকে টার্গেট করে দেয় যেন তারা ফ্যানকে মেরে ফেলে। তখন সাধারণ জনগণ পাগলের মতো ফ্যানকে যখন মারতে যায় তখন ফ্যান তার কাছে পিস্তল থাকা সত্ত্বেও সে তাদেরকে গুলি করে না মেরে বরং পিস্তল দিয়ে তাদেরকে অসাধারণ ভাবে মারতে থাকে। আর এরপর ফ্যান যখন রিচার্ডকে ধরার জন্য একটা গাড়িতে ওঠে তখন সে লক্ষ্য করে তার সামনে একটা পেঁচা বসে রয়েছে। আর এই পেঁচাকে দেখে ফ্যানের মনে পড়ে যায় সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলেছিল তার বাবা যদি তার উপর খুশি হয় তাহলে তার বাবা যেন তাকে পেঁচা হয়ে দেখা দেয়। আর এই পেঁচাই হলো তার বাবা। আর এই বিষয়টি বুঝতে পেরে ফ্যান সেই পেঁচার পা ধরে ঝোলে রিচার্ডের লোকেদেরকে মারতে থাকে এবং সুযোগ বুঝে সে পেঁচাকে বলে পেঁচা যেন রিচার্ডের মুখে পটি করে দেয়। আর সত্যি সত্যি পেঁচাও তখন রিচার্ডের মুখে পটি করে দেওয়ায় রিচার্ড চোখে দেখতে না পেয়ে একটা ঝর্ণার মধ্যে পড়ে যায়। মানে ভাই এই মুভিতে কি লেভেলের যে কমেডি রয়েছে সেটা আপনি এই সিনেমার মূল ভিডিও না দেখলে একদমই মজা নিতে পারবেন না। যাই হোক তখন ফ্যান রিচার্ডের কাছে এসে বলে অনেক হয়েছে, এবার এ পাগলামি বন্ধ করো। কিন্তু রিচার্ড ফ্যানের কোনো কথা না শুনে ফ্যানের সাথে মারামারি করতে চায়। তখন ফ্যান রিচার্ডকে এক ঘুষি মেরে মারামারির শখ একদম মিটিয়ে দেয়। আর এবার ফ্যান যখন রিচার্ডকে অ্যারেস্ট করতে যায় তখন রিচার্ড তার হাতে লাগানো স্পেশাল ডিভাইসের মাধ্যমে উড়াল দেয়। কিন্তু সে সেখানে থাকা ল্যাম্পের উপর ধাক্কা খেয়ে আবারও মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে বেদ চলে আসে এবং ফ্যানকে জড়িয়ে ধরে। আর এবার বেদ তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যখন রিচার্ডকে গান পয়েন্ট করে তখন ফ্যান বেদকে বোঝায় যে সে যদি রিচার্ডকে হত্যা করে তাহলে তাকে সারা জীবন জেলে পস্তাতে হবে। আর সে যদি জেলে যায় তাহলে তাদের ভালোবাসার কি হবে আর তাদের ভবিষ্যতের বা কি হবে। আর এই কথা শুনে বেদ তখন পিস্তল নামিয়ে নেয় এবং রিচার্ডের থেকে সে ডিভাইসটি নিয়ে ফ্রিকোয়েন্সি অফ করে দেয়, যে কারণে সমস্ত মানুষ আবারও স্বাভাবিক হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আর এবার পুলিশের রিচার্ডকে অ্যারেস্ট করে এবং ফ্যান তার চাকরি আবারও ফিরে পায়। তার সাথে তাদের পুলিশ স্টেশনটি আবারও পুনরায় চালু হয়। আর এরপর থেকে ফ্যান বেদকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে থাকে। আর এর সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো গাইস সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সিনেমার এক্সপ্লেন দেখার ইচ্ছা থাকে অবশ্যই সিনেমার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। সো গাইস কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।